এত লুকোচুরি কেন? কি প্রয়োজন? আমি কি মানুষ হিসেবে খুব বেশি খারাপ? বিয়ে করার সময় না হয় আমায়... কথিত কথা আছে, চাদরের আকার দেখে পা ফেলা উচিত। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার দুঃসাহস করতে নেই। তাহলে আমি কিভাবে আমার চাদরের বাইরে পা ফেলি? বামন হয়ে চাঁদের স্পর্শ করার দুঃসাহস কিভাবে করি আমি? চাঁদ যদি নিচ থেকে তোমার হাতের মুঠে চলে আসতে চায়, তাহলে তুমি কেন চাঁদকে শুয়ে দেখবে না? কারণ আমার সেই সাহসটা নেই। আপনার জন্য আমি কেবল চিত্রলেখা, আপনার অফিসের একজন সামান্য কর্মচারী। আমার সম্পর্কে কিচ্ছু জানেন না আপনি, তাই যা ইচ্ছে হচ্ছে বলছেন। আপনি বিয়ে নামক যোগ করতে পারছেন। ওয়েট এ মিনিট, তোমার মনে হচ্ছে আমি তোমার সঙ্গে জোকস করছি? আই এম মেকিং ফান? চিত্রলেখা জবাব দিতে হিমশিম খায়। যত যাই হোক, এখনও সে রৌনকের অফিসে কর্মরত আছে। বেলাইনে কথা বললে চাকরি মুহূর্তেই খোয়া যাবে। যদিও সে নিজেই চাকরি ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু আগে অন্য একটা চাকরি জোগাড় করতে হবে, নাহলে তো সবাইকে নিয়ে না খেয়ে দিন যাপন করা লাগবে। চিত্রলেখা চুপ করে থাকায় রৌনক নিজেই বলে, তোমার কি ধারণা তোমার সম্পর্কে কিছু জানি না আমি? জানেন তো, আমার নাম চিত্রলেখা। আমার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড জানেন না, যা খুব হাই ক্লাস কিছু না। আমি 3 বছর ধরে আপনার কোম্পানিতে চাকরি করছি। চিত্রলেখার কথা শুনে হেসে ফেলে রৌনক। হেসে হেসে বলে, সরি, হাসি আটকে রাখতে পারলাম না। এই কথা বলার পর যেন রৌনকের হাসি আরো বেড়ে যায়। চিত্রলেখার কি হলো কে জানে, রৌনকের হাসি ভরা ওই মুখে তার দৃষ্টি আটকে গেল। হাসলে দাড়ি গোফে ভরার চেহারাটা খিলখিলিয়ে ওঠে। এর আগে কখনো তাকে এভাবে হাসতে দেখেছে বলে মনে পড়ে না চিত্রলেখার। এত মধুর দৃশ্য। হেসে নিয়ে রৌনক বলে, এভাবে হেসে ফেলার জন্য দুঃখিত। এখন সিরিয়াসলি কথা বলি। চিত্রলেখার সম্পূর্ণ জীবনটা তার ভাই বোনদের জন্য। চিত্রলেখার বাবা মা যখন মারা যায়, তখন সে মাত্র 10ম শ্রেণীর ছাত্রী। বাবা মার পর চিত্রলেখা ভাই বোনদের মাথার উপর ছাদ হয়। মায়া খালার কাছে বড় হয়েছে, যদিও খালার সংসার খুব একটা ভালো নেই সে, কিন্তু চিত্রলেখা কম্প্রোমাইজ করতে জানে। লিখন সামনে গ্র্যাজুয়েশন শেষ করলে তাকে হায়ার এডুকেশনের জন্য বাইরে পাঠাবে। ছোট দুজন চারু ও ছোনায়, তারা তো বিশাল ব্রিলিয়েন্ট, দুজন মেডিকেল পড়তে চায়, কিন্তু চিত্রলেখার রাতের ঘুম হয় না এই চিন্তায় একজনকে মেডিকেলে পড়ানোর সামর্থ্য তার নেই। সেখানে দুজনের স্বপ্ন পূরণ করতে হবে। তারপর খালা, ওনার কোনো সন্তান নেই। বোনের 4 সন্তানকে নিজের কাছে রাখার জন্য সামান্য যতটুকু পৈতৃক সম্পত্তি ছিল তাও স্বামীকে লিখে দিয়েছেন অনেক আগেই। কিন্তু আজকাল খালার সম্পর্কটা ভালো যাচ্ছে না। এরপর আছে মামুন সাহেব, যে চিত্রলেখাকে ভালোবাসে, নিজের মায়ে ভাবতে চায়, কিন্তু চিত্রলেখা সে কি চায়? আরো কিছু বলবো? তুমি চাইলে বলতে পারি। রৌনকের মুখে নিজের পরিবারের অতীত ইতিহাস, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনে ভীষণ অবাক হয় চিত্রলেখা। অবাক হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। চিত্রলেখা তোতলে বলে, আপনি এসব কিভাবে জানলেন? বলে যাচ্ছ, আমি রৌনক জামান, জামান গ্রুপের মালিক। এত বড় একটা ব্যবসা তো সুমন্ত্র বলে চালাচ্ছি না। আমার জীবনে থাকে এইচ অ্যান্ড এভরিওয়ানের ডিটেলস আমার কাছে। এটা ভিন্ন কথা, সবার ডিটেলস পার্সোনাল ফাইল পর্যন্ত সীমাবদ্ধ থাকে, চোখ বোলানো হয় না। কিন্তু তুমি স্পেশাল। আমি কেন? তুমি, কারণ তুমি তুমি আবেগে ভাসতে চায় না চিত্রলেখা, তাই বাস্তবতা পয়েন্ট আউট করে বলে, অলরেডি অফিসে নানান রকম গুঞ্জন আছে। এমন কিছু ঘটলে কি হবে আপনি ভাবতে পারছেন? আমাকে কেন ভাবতে হবে? ওরা আমার কোম্পানিতে চাকরি করে, বরং আমার ওয়াইফকে কিছু বলার আগে ওদের ভাবতে হবে। আর বলুক না, মানুষের বলে কি আসে যায়। আপনার আসে যায় না, কিন্তু আমার তো আসে যায়। হারানোর মতো আমার কিচ্ছু নেই নিজের আত্মসম্মান ছাড়া। ট্রাস্ট মি, কেউ তোমার আত্মসম্মানে বিন্দু মাত্রা আঘাত করতে পারবে না। আই উইল প্রোটেক্ট ইউ। তবুও আপনি যেটা চাইছেন সেটা হয় না। তুমি হ্যাঁ বললেই হয়। আপনার জন্য আমাকে বিয়ের প্রস্তাব দেওয়া যতটা সহজ, বিয়ের করার চিন্তা করাটা যতটা সহজ, আমার জন্য এসব চিন্তা করাটা ভীষণ কঠিন। আপনি বুঝবেন না। প্লিজ আমাকে এইসবে টানবেন না, দয়া করে মাফ করুন আমায়। রৌনক আরো এক কদম চিত্রলেখার কাছাকাছি এগিয়ে গিয়ে বলে, আই এম সরি, আর পেছাতে পারবো না। চিত্রলেখা একদম বুঝতে পারে না রৌনক কেন এমন করছে। না বুঝতে পেরে জিজ্ঞাসা করে, আপনার অনেক বেটার অপশন আছে। আমি আপনার কোনো অপশনের মধ্যেই পড়ি না। এবারে রৌনক হাত বাড়িয়ে চিত্রলেখার বাহু ধরে বলে, ইউ আর মাই
অনলি অপশন। চিত্রলেখার গলা দিয়ে কথা বের হয় না। এমন জবাব আশা করেনি সে। রৌনক বলে চলল, নিজের মতো। একটু আগে তোমার চন্দ্রলেখা বলে ডেকেছিলাম। চিত্রলেখা মাথা ঝাঁকায়। তা দেখে রৌনক বলে, ভুলে গেছি বলে বা ভুল করে ডাকেনি, ইচ্ছা করে ডেকেছি। তোমাকে আমার ওই চাঁদের মতোই প্রয়োজন। ওই অন্ধকার পৃথিবীর যেমন চাঁদকে প্রয়োজন নিজেকে আলোকিত করতে, আমার তেমনি তোমাকে চাই। আই রিয়েলি নিড ইউ। আমাকে আপনার প্রয়োজন? ভীষণ। রৌনক তানিয়ার বিষয়টা বিস্তারিত খুলে বলে। মিম ও মিশকাতকে নিজের কাছে রাখার জন্য তাকে বিয়ে করতেই হবে। সব শুনে চিত্রলেখা বলে, আপনি তো অন্য যে কাউকে বিয়ে করতে পারেন। তুমি যা পারবে অন্যরা সেটা পারবে না। কি পারবো আমি? যে বাবা মা মারা যাওয়ার পর নিজের ভাই বোনদের সন্তানের মতো মানুষ করে আগলে রেখেছে, সে আমার বাচ্চাদেরও নিজের বাচ্চার মতো মানুষ করতে পারবে। আমার চেনা পরিচিত অন্য কেউ সেটা পারবে না। চিত্রলেখার মস্তিষ্কের ভেতর মাছি ভনভন করার মতো শব্দ হচ্ছে। বুঝতে পারছে না কি বলবে। রৌনক নিজেই আরো বলে, আই নো ইউ ডোন্ট হ্যাভ এনি মিউচুয়াল ফিলিংস ফর হিচ আদার। অন্তত আমরা একে অপরের দায়িত্বগুলো তো ভাগাভাগি করতে পারি। তোমার স্বপ্নগুলো পূরণ করতে আমি তোমায় হেল্প করলাম, বিনিময়ে তুমি আমার বাচ্চাগুলোকে মানুষ করতে আমি সঙ্গ দিলে। আমি তোমার দায়িত্বের ভাগ নিব, আর তুমি আমার। বিনিময়ে আপনি আমায় টাকাও দেবেন? বউয়ের কি কোনো ফিক্সড স্যালারি হয়? আমাদের বিয়ের পর যা আমার তা তোমার। আমি কখনোই জানতে চাইব না কোথায় কিভাবে কত টাকা খরচ করছো। লিখনের বিদেশে যাওয়া, চারু নয়নের মেডিকেল পড়া, সবার স্বপ্ন পূরণ করতে আমি তোমার পাশে থাকবো। তুমি শুধু আমি বিয়ে করে উদ্ধার করো প্লিজ। চিত্রলেখা চুপ করে থাকে। রৌনক আরো বলে, আমি আমার জীবনে কখনো কাউকে রিকোয়েস্ট করিনি, আজ তোমাকে বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ হেল্প মি। আমার একটু সময় লাগবে, আমাকে একটু ভাবতে দিন প্লিজ। ঠিক আছে ভাবো, তুমি খুব বেশি সময় নিও না প্লিজ। আর পালানোর অযথা চেষ্টা করো না। আমি পারমিশন না দিলে তুমি পালাতে পারবে না। যদি পালাতে চাও তাহলে তোমার পেছন পেছনকে উপস্থিত হব। তোমাকে আমার লাগবেই জানি। আমাকে সেলফিশের মতো শোনাচ্ছে, বাট আই হ্যাভ নো আদার চয়েস। এক মুহূর্ত চুপ করে থেকে রৌনক আরো বলে, চলো তোমার বাসায় নামিয়ে দিই। চিত্রলেখা কথা বাড়ায় না, চুপচাপ গাড়িতে গিয়ে বসে। তার মস্তিষ্কের ভেতর সব জগাখিচুড়ি হয়ে গেছে রৌনকের কথা শুনে। এই মুহূর্তে আর কিছু ভাবতে পারছে না সে। রৌনকের গাড়িটা যখন বাড়ির সামনে এসে দাঁড়ায়, চিত্রলেখা বাড়তি কোনো কথা না বলে চুপচাপ নেমে যায়। রৌনক পেছন থেকে ডাকে, চন্দ্রকথা। রৌনকের ডাকে থমকে না দাঁড়িয়ে পারে না চিত্রলেখা। পেছন ফিরে তাকালে রৌনক নেমে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে বলে, মনে রেখো, আই ব্যাডলি নিড ইউ। আর খুব বেশি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব, ট্রাস্ট মি। আবারও চিত্রলেখার কপালের উপরে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলে, নিজের খেয়াল রেখো। লিখন ও মামুন দুজনাই লিখনদের বাড়ির গেটের তাকিয়ে আছে। গলির মোড় দিয়ে এগিয়ে আসছিল দুজনে। চিত্রলেখার জন্য মেন রোড পর্যন্ত গিয়েছিল। যাওয়ার সময় মামুনের সঙ্গে দেখা হয় লিখনের। একসাথে দুজন বেশ কিছুক্ষণ মেন রোডের কাছে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করেছে। তারপর একসাথে বাড়ির দিকে ফিরে আসছিল। মোড় পর্যন্ত আসতেই থমকে দাঁড়ায় দুজনে বাড়ির গেটের সামনে থাকা রৌনকের BMW গাড়িটা দেখে। চিত্রলেখার গাড়ি থেকে নামা, তার পিছনে পিছনে রৌনকের এগিয়ে আসা, সবই দেখেছে তারা দূরে দাঁড়িয়ে। কেবল বুঝতে পারেনি কি কথা হচ্ছিল তাদের মাঝে। অতখানি দূর থেকে কথা শোনা যায়নি। রৌনকের চিত্রলেখাকে নামিয়ে দিয়ে যাওয়াটা অস্বাভাবিক না হলেও তার কপালে চুল কানের পিছনে গুজে দেওয়াটা স্বাভাবিক দৃশ্য নয়। পাশে মামুন থাকায় লিখনের নিজেরই ইতস্তত লেগেছে। বলার মতো কিছু খুঁজে পায়নি, তাই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর লিখন বলেছে, অনেক রাত হয়ে গেছে মামুন ভাই, আপাও চলে আসছে, বাড়ি যাই। যাও। আপনিও বাড়ি যান, আপা তো চলেই আসছে, আর চিন্তা করার কারণ নাই। লিখন আর কথা বাড়ায়নি। মামুন এমনিও কথা বলেনি। তাকে ওখানে রেখে লিখন বাড়ির দিকে পা বাড়িয়েছে। চিত্রলেখা বাড়িতে ঢুকতেই দেখে ড্রয়িং রুমে চিন্তিত মুখ করে বসে আছেন নার্গিস বেগম। ওনার সঙ্গে বসে আছে চারু ও চয়ন। চিত্রলেখাকে দেখার সঙ্গে সঙ্গে উঠে এসে মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন, এতক্ষণ কই ছিলি তুই? কয়টা বাজে সে খেয়াল আছে? ফোন বন্ধ করে রাখছিস কেন? চিত্রলেখার খেয়ালই ছিল না। দিনের বেলায় ফোনটা বন্ধ করেছিল আর খোলা হয়নি। বাসায়ও কাউকে জানানো হয়নি। সে অফিস থেকে ছুটি নিয়ে আফিফার বাসায় ছিল সারাদিন। হঠাৎ আফিফার বিল্ডিং এর নিচে রৌনককে দেখার পর সব তালগোল পাকিয়ে গিয়েছিল তার। আর খেয়ালই ছিল না বাসায় জানানোর কথা। বাসায় ফেরার জলদি
ঠিকই ছিল, কিন্তু বন্ধ ফোনটা অন করে যে একটু জানিয়ে দিবে সেই কথাটা খেয়ালে আসেনি। আসবে কিভাবে? লোকটা যেভাবে কথার খই ফুটিয়েছিল, ওসব শোনার পর থেকে তো চিত্রলেখার মস্তিষ্কের ভেতর মাছি ভনভন করছে। বাসায় জানানোর কথা মনে আসবে কি করে? চিত্রলেখাকে চুপ করে থাকতে দেখে নার্গিস বেগম তার হাত ধরে মৃদু ঝাঁকিয়ে দিয়ে বলেন, কিরে, কথা বলছিস না কেন? কই ছিলি তুই? চিত্রলেখা একবার খালার পাশে কৌতূহল দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকা চারু ও চয়নের মুখের দিকে তাকায়। পুনরায় খালার দিকে তাকিয়ে বলে, অফিসের জরুরি কাজে আটকে গিয়েছিলাম খালা, ফোনে চার্জ ছিল না, তাই তোমাদের কিছু জানাতে পারিনি। তোর অফিসে তো আরো ফোন আছে, অন্য কারোর ফোন থেকে তো একটা কল করতে পারতি। মিথ্যা ব্যাপারটাই এমন। একটা মিথ্যা ঢাকার জন্য আরো 14টা মিথ্যার আশ্রয় নিতে হয়। তবু এই মুহূর্তে আসল ঘটনা খালাকে বলতে পারে না, তাই মিথ্যার আশ্রয় নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই চিত্রলেখা বলে, আমি অফিসে ছিলাম না, অফিসের বাইরে একটা মিটিং ছিল। মিটিংটাই এত লম্বা হয়ে গেছে যে দেরি হয়ে গেছে বাসায় ফিরতে। বসের সঙ্গে ছিলাম, ওনাকে তো আর বলতে পারি না ওনার ফোন দিতে বাসায় ফোন করব, তাই তোমাদের আর জানাতে পারিনি। পাশ থেকে চারু কিছু বলার চেষ্টা করলে ওকে বাধা দিয়ে নার্গিস বেগম বলেন, তুই চুপ থাকতো আপাতত, অনেক কথা হইছে। ফ্রেশ হয়ে আয়, ভাত খাবি। আমার ক্ষুধা নাই খালা, তোমরা খেয়ে নাও। ক্ষুধা নাই মানে? আমি তো মিটিংয়ে ছিলাম, ওখান থেকে খেয়ে আসি, তাই ক্ষুধা নাই, গোসল দিয়ে ঘুমোবো। নিজের ঘরের দিকে পা বাড়িয়ে আবারও থমকে দাঁড়ায় চিত্রলেখা। লিখনকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, লিখন কই খালা? ওরে তো আমি বাইরে পাঠাইলাম, বললাম মেন রোড পর্যন্ত গিয়ে দেখতে তুই আসতেছিস কি না, তোরে আগায় আনতে গেল। আমি কি ছোট বাচ্চা খালা যে আমাকে আনতে লিখনরে পাঠাইছো? বাচ্চা না জানি, এত রাত তো কোনোদিন করিস নাই, তাই ভয় করতেছিল। চিত্রলেখা চয়নের দিকে তাকিয়ে বলে, যা লিখনরে ডেকে নিয়ে আয়, নইলে একটা ফোন করে বলে দে আমি চলে আসছি। ফোন করা লাগবে না, আমি চলে আসছি। বলতে বলতে পেছন থেকে এগিয়ে আসে লিখন। চিত্রলেখা দাঁড়ায় না, ভেতরে চলে যায়। নার্গিস বেগম রান্নাঘরে চলে যান ওদের রাতের খাবার দিতে। চিত্রলেখা সময় মতো বাড়ি না ফিরায় চিন্তায় কারো খাওয়া হয়নি এখনো। চিত্রলেখা ও নার্গিস বেগম প্রস্থান করলে ওরা 3 ভাই বোন রয়ে যায়। এগিয়ে এসে লিখন জিজ্ঞাসা করে, আপার দেরি হয়েছে কেন, কিছু বলছে? অফিসের মিটিং ছিল, সেজন্য নাকি দেরি হয়েছে। আপা কিছু একটা লুকাচ্ছে। লিখনের কথা শুনে চারু বলে, আমারও তাই মনে হয়। লিখন আরো বলে, আপাকে ওনার বস নামাই দিয়ে গেছে দেখলাম। ঠিক আছে তো, আপা তো বললো অফিসের মিটিং ছিল বাইরে, রাত হয়ে গেছে দেখেই ওনার বস নামাই দিয়ে গেল। এটা তো ভালোই হয়েছে, এত রাত করে আপারে একা আসতে হয় নাই। মাথা ঝাঁকিয়ে লিখন বলে, সেটা ঠিক আছে, তবুও এখানে কোনো একটা কিন্তু আছে। ধুরো ভাইয়া, তুমি যে কি বলো না, কোনো কিন্তু ফিন্তু নাই। চয়ন আর দাঁড়ায় না, ওখানে নিজের ঘরে চলে যায়। ও চলে যাওয়ায় চারু আর একটু বড় ভাইয়ের কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলে, আপা মিথ্যে কথা বলতেছে ভাইয়া। অবাক হওয়ার দৃষ্টি নিয়ে চারুর দিকে তাকায় লিখন। চারু মাথা ঝাঁকিয়ে বলে, আফিফা আপার সঙ্গে কথা হয়েছে আমার একটু আগে। আপা সারাদিন ওনার বাসায় ছিল আজকে। 8টার দিকে বাসায় আসবে বলে বের হয়েছে, কিন্তু বাসায় আসে নাই। খালা চিন্তা করবে দেখে বলি নাই, এতক্ষণ তোমারই বললাম। না বলে ভালো করছিস, হয়তো আপা কিছু আড়াল করতে চাচ্ছে আমাদের থেকে। সে না বলা পর্যন্ত তুই বলিস না কিছু, আমিও বলবো না। আপার নিজস্ব প্রাইভেসি আছে, ভালো মন্দ সে আমাদের থেকে ভালো জানে, তাই আগ বাড়ায়া কিছু জিজ্ঞেস করার দরকার নাই। আমরা এমনভাবে থাকবো যেন আমি কিছু দেখি নাই আর তুই কিছু জানিস না। আচ্ছা ভাইয়া। রৌনকের কেবিনে তার মুখোমুখি অন্য পাশে বসে আছে একজন মহিলা। রৌনক অফিসে আসার সঙ্গে সঙ্গে লাবিব জানিয়েছে তার সঙ্গে দেখা করতে একজন মহিলা এসেছে। অনেকক্ষণ ধরে ওয়েটিং রুমে বসে আছে। এই মুহূর্তে সেই মহিলাই রৌনকের সামনে বসা। এখনো কথা হয়নি তাদের, তবে মহিলাকে দেখে চিনতে অসুবিধা হয়নি রৌনকের বিন্দুমাত্র। প্রথমে মহিলা নিজে পরিচয় দেওয়ার ভঙ্গি করে বলেন, আপনি হয়তো আমায় চিনেন না, আমার নাম শবনম, আমি আপনার। শবনমকে বাকি কথা শেষ করতে না দিয়ে রৌনক নিজেই বলে, আপনি আমার ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড, জানি। মৃদু হেসে শবনম বলে, বয়সে ছোট হবে তাই তুমি করেই বলছি, কেমন? তুমি হয়তো জানো তোমার ভাই আর আমি আবার একত্রে আছি। তাচ্ছিল্যের হাসি হেসে রৌনক বলে, আমি আপনার দেব নই যে আমায় তুমি করে বলবেন। অপরিচিত কারো থেকে আপনি শুনতে প্রেফার করব আমি। আর আমার ভাই বিবাহিত, 2 বাচ্চার বাপ,
সেই পুরুষের সঙ্গে পরকীয়া করছেন, এটা নিশ্চয়ই গর্ব করে বলার মতো কোনো বিষয় নয়। রৌনকের কথা শুনে শবনমের সমস্ত শরীরে যেন মরিচ পোড়া লাগার মতো জ্বলে উঠল, তবু শবনম কোনো রিয়েক্ট করে না। সে একটা বিশেষ কাজে এসেছে, অযথা রেগে গিয়ে কাজ নষ্ট করতে চায় না। সে রৌনক জিজ্ঞাসা করে, তা আমার কাছে আপনার কি প্রয়োজন? তুমি সরি, আপনি তো জানেনই আপনার বড় ভাই আমাকে নিয়ে সিঙ্গাপুরে সেটেল হওয়ার ডিসিশন নিয়েছে। তো তার কাছে শুনলাম আমার জন্য আপনার কোনো অফার আছে। রৌনক মনে মনে হাসে। শবনম সম্পর্কে যা ভেবেছিল, যা ইনফরমেশন পেয়েছিল, সব একদম মিলে যাচ্ছে। মহিলা ইনিয়ে বিনিয়ে কথা না বলে সরাসরি কাজের কথায় চলে গেছে। এবারে রৌনক বলে, অফার আছে না ছিল? মানে? মানেটা সহজ। আমি আমার ভাইকে একটা চেক অফার করেছিলাম আপনার জন্য, কিন্তু আমার ভাই সেটা নেয়নি। তার ধারণা টাকার বিনিময়ে আপনি তাকে ছাড়বেন না। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার অফার নেই। আপনি আমার ভাইয়ের সঙ্গে সিঙ্গাপুরে সেটেল করবেন না আমাকে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ই পিপল আর নট এনিমোর মাই হেডেক। শবনম কি বলবে ভেবে পায় না। ভেবেছিল বড় মাছ তার বড়শিতে আটকা পড়েছে, কিন্তু না, সব পণ্ড হয়ে গেছে। চোয়াল শক্ত করে শবনম বলে, ইউ আর ইনসাল্টিং মি। নো, আই এম নট। বাট বিফোর আই স্টার্টিং ইনসাল্টিং ইউ, ইউ মে লিভ প্লিজ। শবনম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বেরিয়ে যাবার আগে বলে, এই অপমানের শোধ আমি অবশ্যই নিব। আপনার যদি মনে হয় আপনি কিছু করতে পারবেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন। আই উইল লুক ফরওয়ার্ড টু হি হোয়াট ইউ ক্যান ডু। সাপের মতো ফোঁসফোঁস করতে করতে কেবিন থেকে বেরিয়ে যায় শবনম। এই মহিলার জন্যে অফিসে আসার পর চা খাওয়ার সুযোগ পায়নি রৌনক। এর সঙ্গে কথা বলে মুখের স্বাদও কেমন হয়ে গেছে, তাই মুখের স্বাদ ঠিক করতে ইন্টারকমে ফোন করে। চিত্রলেখা ফোন রিসিভ না করায় এবারে লাবিবকে ফোন করে। লাবিব রিসিভ করতেই রৌনক বলে, চন্দ্র সরি, চিত্রলেখাকে বলো আমার জন্য চা নিয়ে আসতে। চিত্রলেখা তো অফিসে আসেনি। কেন? রৌনকের কপালে সূক্ষ্ম চিন্তার রেখা ফুটে উঠেছে। লাবিব বলে, সকালে আমাকে ফোন করে জানিয়েছে ওর শরীরটা নাকি ভালো না, তাই আসতে পারবে না। আমিও বলেছি আসার প্রয়োজন নেই, বাসায় থেকে বিশ্রাম করুক। ভালো করেছো। আমি চা। লাবিবের কথা শুনে রিসিভার নামিয়ে রাখে রৌনক। তার মুখের বিস্বাদ এখন মন মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে। আজকের দিনটাই মনে হয় খারাপ যাবে তার। একবার কি গিয়ে দেখে আসবে কেমন আছে তার চন্দ্রলেখা? পর মুহূর্তে আবার ভাবে উচিত হবে না। চিত্রলেখা হয়তো গতকাল রাতের কথাই ভাবছে, এমনিও ভাবার জন্য সময় চেয়েছে। এই সময় সে গিয়ে উপস্থিত হলে বিষয়টা চিত্রলেখার জন্য ভালো হবে না। ওকে নিজের মতো ভাবতে সময় দেওয়া উচিত তার। আপাতত সে তার চন্দ্রলেখার জবাবের অপেক্ষা করবে। কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। বিনা অপেক্ষায় পাওয়া কোনো কিছু পেলে পাওয়ার আসল আনন্দ অনুভব করা যায় না। চন্দ্রলেখার জন্য সে এতটুকু অপেক্ষা করতেই পারে। আবারও ইন্টারকমে ফোন লাগায় রৌনক। লাবিব রিসিভ করতেই বলে, এক কাপ চা দিয়ে যাও তো। এবার তাকে যথেষ্ট ফুরফুরে শোনাচ্ছে। চিত্রলেখা রান্নাঘরে কাজ করছে। তার পিছনে এসে দাঁড়ায় লিখন। জিজ্ঞাসা করে, আজ অফিসে গেলে না যে আপা? হাতের কাজ করতে করতে চিত্রলেখা জবাব দেয়, শরীরটা ভালো লাগছে না, তাই সকালেই ফোন করে ছুটি নিয়েছি। ও ডাক্তারের কাছে যাবা? অতটাও খারাপ না যে ডক্টরের কাছে যাওয়া লাগবে, সামান্য মাথা ধরা, বিশ্রাম করলেই সেরে যাবে। তোর আজকে ক্লাস নেই? আছে, তোমরা একটা জরুরি বিষয় জানানোর ছিল। এবার হাতের কাজ রেখে পেছন ঘুরে ভাইয়ের মুখের দিকে তাকায় চিত্রলেখা। বলে, কি কথা? আমি সিদ্ধান্ত নিয়েছি টিউশনি করাবো। টিউশনি তো করতেছিসই, আবার সিদ্ধান্ত নিচ্ছিস মানে? কথা আউলে ফেলে লিখন। এবার শুধরে নিয়ে বলে, না মানে ব্যাচ পড়াবো। এতদিন তো বাড়ি গিয়ে পড়াইছি, এখন ভাবছি ব্যাচ করে পড়াবো বাড়িতেই। এতে করে একসাথে অনেকজন পড়াইতে পারবো, ইনকামটাও বাড়বে। চিত্রলেখা এগিয়ে এসে ভাইয়ের মুখোমুখি দাঁড়ায়। হাত বাড়িয়ে লিখনের একটা হাত আলতো করে ধরে বলে, ব্যাচ পড়াতে চাস, ভালো কথা, অবশ্যই পড়াবি। তোদের নিজের বা পড়ালেখার ক্ষতি না হয় এমন সব কাজ করার অনুমতি আমি আগেই দিয়ে রেখেছি। তাই ভালো হয় এমন কিছু করার আগে আমার অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। যাই করবি শুধু খেয়াল রাখবি যেন তোর নিজের পড়ালেখার কোনো ক্ষতি না হয়, তাহলেই চলবে। তোর ভবিষ্যতের জন্য যা ভালো হয় কর, শুধু টাকা পয়সা চিন্তা করিস না। ওসব চিন্তা ভাবনার জন্য আল্লাহ এখনো আমায় বাঁচিয়ে রেখেছে। টাকা পয়সা চিন্তা তোর না, ওটা আমার কাজ, আমিই করব। বাকি তোর যা ভালো মনে হয় কর, আমি আছি তোর সঙ্গে। ব্যাচ পড়াবি, পড়া, মাথায় রাখিস সামনে তোর ফাইনাল এক্সাম।
আরেকজনকে পড়াতে গিয়ে অতিরিক্ত প্রেশারে যেন তোর নিজের পড়াটা কোনোভাবে ক্ষতি না হয়ে যায়। ওসব বাড়তি ইনকাম আমার চাই না। বোনের কথা শুনে স্বস্তি পায় লিখন। সে ভেবেছিল সামনে তার পরীক্ষা, তাই হয়তো চিত্রলেখা দ্বিমত করবে। বোনকে আশ্বস্ত করে লিখন বলে,